বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি আশুতোষ মুখোপাধ্যায়ের গল্প পুরুষকার। বড় মেয়ে ইন্দিরা নিরীহ মুখে যেন মায়ের দিক টেনেই বলল, না মা, এখনকার যত কিছু সব তোমার ওই ঠাকুর নারায়ণের কল্যাণে। শুনে রমানাথবাবু হাসতে লাগলেন মুখ টিপে। দাদা আর ছোটো বোন মন্দিরাও। মনোরমা দেবী রাগে গজগজ করে উঠলেন সঙ্গে সঙ্গে, দেখ ইন্দি, বার বেড়েছে খুব না? ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা করতে আর আটকায় না মুখে? লেখাপড়া শিখে মস্ত পণ্ডিত ভাবিস নিজেদের, কেমন? এটুকুর জন্যই বলা। ইন্দিরা মুখখানি করুণ করে তুলতে গিয়ে পিছন থেকে মন্দিরার চিমটিকে হেসে ফেলল, সঙ্গে সঙ্গে বাকি সকলেও। মনোরমা দেবীর সব রাগ গিয়ে পড়ল স্বামীর ওপর। তোমার আশকারা পেয়ে পেয়েই ওরা অমন হয়েছে। নিজে তো দুহাত একবার কপালে ঠেকাও না কোনো দিন, এখন এদের শুদ্ধ দলে টানা আর হাসো খুব করে, যেন কত বাহাদুরির কথা। বড় ছেলে প্রভাত প্রতিবাদ করলো তৎক্ষণাৎ, আমাদের তুমি মিথ্যে বাবার দলে ফেলছো মা। রোজ ওই নারায়ণের 7 রকমের প্রসাদ আর চন্নামৃত খেয়েই তো বেঁচে আছি, ভাত আর কটা খাই। থাম, আর ফসফস করতে হবে না, আছিসই তো বেঁচে। ঠাকুর দেবতা নিয়ে ইয়ার্কি ঠাট্টা না করলে কারো আর ঘুম হয় না। রাগ করে ঘর ছেড়ে প্রস্থান করলেন তিনি। রমানাথবাবু ছেলেমেয়ের উদ্দেশ্যে অনুযোগ করেন এবার, কেন যে তোরা এভাবে জ্বালাতন করিস যখন তখন? একটা বিশ্বাস নিয়ে আছে, থাকতে দে না। কিন্তু এ ধরনের বাগবিতণ্ডায় খুশি যে সব থেকে বেশি হয় তিনিই হন, সেটা তার মুখে এখনও স্পষ্ট লেখা। ছেলেমেয়েরা নিজের থেকে কিছু না বললে অনেক সময় তিনিই উস্কে দেন, তারপর মজা দেখেন চুপচাপ আর হাসেন। এরকম প্রায়ই ঘটে। যেমন আজ ছেলে বলেছিল 2 টাকা দিয়ে লটারির টিকিট গছিয়েছে এবার একজন, কাল ড্রয়িং, যদি লেগে যায়। রমানাথবাবু নিরীহ মুখে বলে ফেললেন, তোর মাকে ভালো করে ধরলেই তো লেগে যেতে পারে। এর বেশি আভাসের দরকার নেই। ছেলে তৎক্ষণাৎ মাকে চড়াও করলো, তোমার নারায়ণকে ভালো করে একটু ভোগ টোক দিয়ে বলে করে দেখো না মা, যদি লটারিটা পাইয়ে দেন। মা বললেন, অত ঠাট্টার কি আছে? ঠাকুর সদয় হলে সবই হতে পারে। কী ছিল এই সংসার আর কি হয়েছে সে শুধু আমি জানি। জবাবে বড় মেয়ে ইন্দিরার ওই টিপ্পনি এবং সঙ্গে সঙ্গে মায়ের রাগ আর বাবার সকৌতুক নিষ্পৃহতা। এই হাসি ঠাট্টা এবং রাগ বিরাগের পিছনে একটুখানি ইতিহাস আছে। বিএ পাশ করেও চাকরির দুর্দিনে রমানাথবাবু সাপ্তাহিক বেতনে রাবার ফ্যাক্টরির কর্মক্ষেত্রে একদা ঢুকেছিলেন ট্রলি ঠেলার কাজ নিয়ে। শক্তি সামর্থ্য ছিল ভদ্রলোকের, তার থেকেও বেশি ছিল উদ্যম। ট্রলি ঠেলা থেকে প্রোডাকশানে এসেছেন। সাপ্তাহিক বেতনেই নাইট ডিউটি করেছেন বছরের পর বছর। সর্বোচ্চ কাজের রেকর্ড বজায় রেখেছেন সর্বত্র। কোম্পানির প্রচারপত্রে তার ছবি পর্যন্ত ছাপা হয়েছে একাধিকবার। সাপ্তাহিক ছেড়ে মাসিক বেতন হয়েছে 2 বছরের মধ্যে। শেষের দিকে প্রমোশন পেয়েছেন, গড়ে প্রায় বছরান্তে একটা করে। নাইট ডিউটির পালা অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে 1200 টাকা মাইনের মস্ত অফিসার তিনি। বিলিতি খেতাব বা ডিগ্রি থাকলে আরও কোথায় উঠতেন ঠিক নেই। রমানাথবাবু বলেন, এ সবই হলো পুরুষকার। সে যার আছে তাকে ধাপার মাঠে ফেলে দিলেও দাঁড়াবে। কিন্তু এই 25 বছরের ইতিহাস আবার মনোরমা দেবীর মুখে শুনলে অন্যরকম লাগবে। সকাল বিকেল 4 দফায় ছেলে পড়িয়েও 25 টাকা হতো না মাসে, আর চাকরিও সপ্তাহে 9 টাকায় শুরু। কোলে ছেলে এসেছে তখন ওই টাকায় সংসার চালানো, আবার ওই থেকে বাঁচিয়ে দেশে পাঠাও শ্বশুরের কাছে। চলে নাকি? দেনায় হাড় কালি। শাশুড়ি অনেক আগেই গত হয়েছিলেন। চাকরির বছরখানেকের মধ্যে শ্বশুরও চোখ বুঝলেন। কিন্তু আরও ছেলে থাকা সত্ত্বেও যাবার আগে নারায়ণ সেবার ভার তাকেই দিয়ে গেলেন এইখানেই। নারায়ণের দয়া, নারায়ণ এলেন। নিজেদের হোক না হোক নারায়ণ সেবার ব্যবস্থায় কোনো দিন কোনো ত্রুটি রাখেননি মনোরমা দেবী। অভাবের সংসারে বাড়াবাড়ি দেখে স্বামী কতদিন বিরক্ত হয়েছেন, চোখ রাঙিয়েছেন, কিন্তু মনোরমা দেবী কান দেননি মোটে। যা করার করে গেছেন। আর এখন দেখছিস না কি থেকে কি হয়েছে? ঠাট্টা যে করিস, কোথায় থাকতিস সব নারায়ণের অনুগ্রহ না হলে? এই এক দুঃখ মনোরমা দেবীর, তেমন ভক্তি শ্রদ্ধা নেই কারো। ছেলে মেয়েদের যদি বা বকে ঝোঁকে বাগ মানানো গেল, ওই ভদ্রলোকটিকে নিয়ে পেরে উঠলেন না কোনো দিন। ঠাকুরের পায়ে মাথা নোয়ানো যেন মস্ত হাসির ব্যাপার।
যতটা উঠেছে তাতে তো মন ওঠে না দেখি। 1200 টাকা মাইনেতেও মাসের শেষে টানাটানি, তার উপর আবার চিন্তা পরে কি হবে, এত বড় সংসারের ডাঁট বজায় থাকবে কি করে। মনোরমা দেবীর বিশ্বাস পরের কথা না ভেবে এখনও ঠাকুরের পায়ে একটু ভক্তিভরে নির্ভর করতে পারলেই আর ভাবনা চিন্তার কারণ থাকে না। পুরুষকার আছে তো আছে, কিন্তু তার সঙ্গে এই ভক্তিটুকু থাকতে ক্ষতি কি? কিন্তু বলেন কাকে, সুখের থেকে স্বাস্তি ভালো বলে কাজ নেই। অনেক বলেছেন আর হাড়ে হাড়ে চিনেছেন। 12 মাস নারায়ণের ভোগের ব্যাপার লেগেই আছে। ভোগ শেষ হতে না হতে মনোরমা দেবী ছেলে মেয়েদের হি হি করে টেনে নিয়ে আসেন আশীর্বাদ নিতে। কিন্তু কর্তাকে বাড়িতে থাকলে ডাকলেই আসবেন, আশীর্বাদই নেবেন, কিন্তু মনোরমা দেবী ভুল করেও ডাকেন না তাকে। ছেলে মেয়ে পর্যন্ত হেসে ওঠে, যেন একটু মজার কিছু ঘটেছে। ঠাকুর দেবতা নিয়ে এরকম হাসাহাসিতে মনোরমা দেবী ভীষণ ভয়। ওভাবে আশীর্বাদে নিলে ঠাকুর তুষ্ট না হয়ে রুষ্ট হতে পারেন, এই ভেবেই কণ্টকিত হন তিনি। পুরুতকে বলেন ওর আশীর্বাদই আগে সংকল্পে উৎসর্গ করে নিন ঠাকুরমশাই। বড় সংসার, 3 ছেলে 3 মেয়ে। বড় ছেলে MSc পাশ করে সবে একটা প্রাইভেট কলেজে মাস্টারিতে ঢুকেছে, সামান্য মাইনে। রমানাথবাবু খুশি নন একটুও। মাস্টারিতে একবার মন বসলে আর দেখতে হবে না ভবিষ্যৎ কালো। ভবিষ্যতের কথা মনে হলে অসহিষ্ণুতা গড়গড় করে ওঠেন তিনি। ছেলেটা যদি একটু উদ্যম থাকতো। কটা বছরই বার আছে নিজের চাকরি, তারপরের কথা মনে হলেই ভিতরে ভিতরে অস্থির হয়ে ওঠেন রমানাথবাবু। 1200 টাকার সংসার থেকেও অনটন গেল না। কেমন করে যাবে? ইন্দিরা MA পড়ছে, মন্দিরা এবারে MA পড়া শুরু করবে, তারপরের কটি পরপর স্কুলে পড়ছে। ইনকাম ট্যাক্স, লাইফ ইন্স্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড বাদ দিয়ে ঘরে আনেন 900 টাকা। 200 টাকা বাড়ি ভাড়া দেন। মেয়েদের গানের মাস্টার আর বাচ্চাদের 2টি পড়ার মাস্টার, এই 3 মাস্টারকে গুনে দিতে হয় 200 টাকা। বাকি থাকলো 500 টাকা। এত বড় সংসারে মাস গেলেও 500 টাকায় 5 পয়সাও থাকে না। মনে মনে অনেক হিসাব করেছেন রমানাথবাবু, হিসেব করে মাথা গরম করেছেন। চাকরিতে পেনশন নামমাত্র, প্রভিডেন্ট ফান্ড ভরসা, কিন্তু সে ভরসার কতটুকু? অথচ স্কুলের গণ্ডি পেরোতেই 3টে বাকি এখনও। এসব চিন্তার মধ্যে স্ত্রীর নিশ্চিন্ততা দেখলে মেজাজ মাঝে মাঝে বিগড়েই যায় রমানাথবাবুর, যেন সত্যিই ও নারায়ণ ঠাকুর এসে সব ভাবনা চিন্তার অবসান করে দিয়ে গেছেন। যতক্ষণ কাজ নিয়ে থাকেন ভদ্রলোক ভালো থাকেন, অবকাশ মাত্রেই একটা বিষণ্ণতার ছায়া এসে পড়ে কেমন। এমন দিনে বড় ছেলে একটা খবর নিয়ে এলো। খবর ঠিক নয়, কথায় কথায় বলল তার এক সহপাঠী বিলেত যাচ্ছে কিসের ট্রেনিং নিতে। 2-3 বছর বাদে ফিরে এসে মোটা গতিতে বসে যাবে, সুযোগ সুবিধা থাকলেও সেও যেতে পারত ইত্যাদি। আর কারো কানে ঢুকলো না তেমন, কিন্তু রমানাথবাবুর কানের ভিতর দিয়ে একেবারে মর্মে গিয়ে পৌঁছলো। বাইরে থেকে বোঝা গেল না কিছু। নিষ্প্রিয় মুখে এটা সেটা জিজ্ঞাসা করতে লাগলেন। কিসের ট্রেনিং, বছরের ট্রেনিং, কত টাকা লাগবে মাসে, ফিরে এসে কি হতে পারে ইত্যাদি। সে রাতে আর ঘুম হলো না রমানাথবাবুর। তন্দ্রার মধ্যেও মগজে একটা হিসেব নিকেশ চলতে লাগলো। অফিসের কাজেও মন বসলো না পরদিন। এমন বড় হয় না। সে রাতটাও ভাবনার মধ্যে কেটে গেল। পরদিন বেশ অসুস্থ দেখালো তাকে, তবু ভাবনা ছাড়তে পারলেন না। মনোরমা দেবী লক্ষ্য করছিলেন। উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার বলো তো? কিছু না, তিনি পাশ কাটালেন। কিন্তু রাত্রিতে একান্তে ডাকলেন স্ত্রীকে, বললেন একটা কথা ভাবছি। সে তো কদিনই দেখছি, কি ভাবছো এত? ছেলেকে বিলেত পাঠালে কেমন হয়? জবাবে মনোরমা দেবী হাঁ করে চেয়ে রইলেন খানিক, পরে জিজ্ঞাসা করলেন, বিলেত পাঠাবে? টাকা কোথায়? এরই মধ্যে ব্যবস্থা করে নিতে হবে। ব্যবস্থাটা কি করে সম্ভব মনোরমা দেবী ভেবেও পেলেন না। বললেন, তোমার সবেতেই বাড়াবাড়ি, মেয়েদের বিয়ে দিতে হবে না? তাই বরং ভাবো বসে, কাজ হবে। কিন্তু রমানাথবাবু অতশত ভাবতে রাজি নন এখন। মেয়েদের বিয়ের ভাবনা পরে ভাববেন। ভবিষ্যতের অনটন সম্ভাবনার সঙ্গে কোনো আপোষ নেই তার, সেটাই বোঝাতে বসলেন স্ত্রীকে। এরপরে চলবে কী করে ভেবে দেখেছ? কটা বছর আছে আর চাকরির? তারপর তোমার নারায়ণ ঠাকুর তো সত্যি আর হাতে করে কিছু দিয়ে যাবে না। কিছু করলে তবেই কিছু হওয়া সম্ভব। ভাবনার বোঝা খানিকটা স্ত্রীর কাঁধে চাপে একটু হালকা হলেন তিনি। সলা পরামর্শ চলল। মনোরমা দেবী বললেন, যা ভালো বোঝো করো, কী দিয়ে কী হবে আমি তো বুঝছি না। মনস্থির করে ফেলেছেন রমানাথবাবু।
ছেলের ডাক পড়ল। বললেন, ওই যে ট্রেনিংয়ের কথা বলেছিলি, কালই একটা টেলিগ্রাম করে দে, সিট পাওয়া যাবে কি না, পেলে তোর জন্য রিজার্ভ করা হয় যেন। তাদের জবাব এলেই টাকা পাঠানো হবে। আর এদিকে তোর সে বন্ধুর কাছে খোঁজ খবর নিয়ে সব। ছেলের বিস্ময় কাটতে না কাটতে টেলিগ্রাম চলে গেল। যথাসময়ে জবাবও এলো। এবারে যাত্রার উদ্যোগ। এই কদিনে বাড়ির হাওয়া পর্যন্ত বদলে গেছে, কখনো আনন্দ, কখনো অস্বস্তি। রমানাথবাবু চিন্তিত কিন্তু বিচলিত নন, মনে মনে বরং গর্বিত একটু। এরই নাম পুরুষকার। যেমন করেই হোক ব্যবস্থা একটা হবেই। হাত পা গুটিয়ে বসে থাকলে আর কি হবে? ঘাবড়াবার মানুষ নন তিনি। তবু পাকাপাকি হিসেব নিকেশ একটা করাই চাই। 400 টাকা করে লাগবে মাসে। কাগজ কলম নিয়ে হিসেব করতে বসলেন। বললেন, এদিকে তো দেখছি গানের মাস্টার আর পড়ার মাস্টার তুলে দিলে 200 টাকা বাঁচে মাসে। তোমার দিকে কতটা কি করতে পারো? মনোরমা দেবী প্রস্তুত হয়েই ছিলেন। গম্ভীর মুখে জবাব দিলেন, দুধ আর বাজার খরচা কমিয়ে দিলেই টেনে টুনে 50 টাকা বাঁচাতে পারি। আরও 25 টাকা বাঁচালে খুশি হতেন রমানাথবাবু। আর সেটা বাঁচাবার জায়গাও আছে, কিন্তু উল্লেখ মাত্র একটা গোলযোগ ঘটার সম্ভাবনা। স্ত্রীর মুখের দিকে এক নজর চেয়েই সেটা আঁচ করে নিলেন। আপিস থেকে মাসে 100 টাকার মতো সংগ্রহ করতে পারবেন। বছরে বোনাসে সেটা শোধ হয়ে যাবে। যাই হোক, আর ঘাটাঘাটি না করে মোটামুটি নিশ্চিন্ত হলেন তিনি। হিসেবের দিকটা মিটে যেতেই বাড়ির সকলেই উৎসাহিত। রমানাথবাবুর উদ্যম যেন দ্বিগুণ বেড়ে গেল। ইন্দিরা মন্দিরা সানন্দে ছোটদের পড়ানোর ভার নিয়ে ফেলল। নিজেদের গানের মাস্টার বাদ পড়ে যাওয়ায় ভিতরটা একটু খচখচ করলো। দাদার বিলেত যাওয়ার আনন্দটাই বড় হয়ে উঠল তাদের। বিকেলের দিকে চুপি চুপি বেরিয়ে ইন্দিরা নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট একটা মানুষকে নিরালায় ডেকে এনে জানালো, সব হয়ে গেল, এখন 3টি বছর চুপচাপ হাওয়া খাও বসে বসে। খবর শুনে সে বেচারি হাওয়ার বদলে আপাতত খাবি খেতে লাগলো। মন্দিরাও তাই করলো। এই ছেলেটি সদ্য ইউনিভার্সিটি পার্ট শেষ করেছে। এখন মনের মতো একটা চাকরির অপেক্ষা শুধু। পরের শুভ সম্ভাবনার আসার চেষ্টাও করছে কোমর বেঁধে। মুখের সামনে হাত নেড়ে মন্দিরা স্পষ্ট জানিয়ে দিল, দাদা বিলেত যাচ্ছে, এখন 3টি বছর নো বিয়ে, নট কিচ্ছু। বাবা এখন কোনো দিকে 1 পয়সাও খরচ করতে পারবে না। যথাদিনে বিদেশ যাত্রা সম্পন্ন হলো। ভবিষ্যতের আশায় রমানাথবাবু বুকের একখানা হাড় কিছুক্ষণের জন্য সরিয়ে দিলেন যেন। এর পরের 2 বছরের সমাচার সংক্ষিপ্ত। ছেলে ঠিক পাশ করে যাচ্ছে। রমানাথবাবুর পুরুষকারের গর্ব দ্বিগুণ বেড়েছে। মনের দিক থেকে আরও অনেক বেশি তাজা হয়ে উঠেছেন তিনি। মনোরমা দেবীর নারায়ণের বাজেটে যে হাত দেননি তিনি, ঠাট্টার ছলে সে কথা শোনান আর মুখ টিপে টিপে হাসেন। মেয়েরা জোরেই হাসে, বলে, মায়ের নারায়ণ পুজো কিন্তু আরও বেড়ে গেছে বাবা, ফিরে এসে দাদা নিশ্চয়ই 1000 টাকায় শুরু করবে। শুধু মেয়েদের নয়, মনোরমা দেবীরও মনে মনে তাই আশা। সে আশা পরোক্ষে রমানাথবাবুই সঞ্চার করেছেন সকলের মনে। 3য় বছরে খবর এলো পড়ার সঙ্গে সঙ্গে ছেলে চাকরিও করছে। টাকা আর পাঠাবার দরকার নেই শুনে সকলেই খুশি। কেবল রমানাথবাবু মনে মনে খুঁতখুত করতে লাগলেন একটু। পরীক্ষার বছর, চাকরি নেবার দরকার ছিল কি? পরীক্ষা হয়ে গেল, পাশের খবর এলো, কিন্তু ছেলে ফিরবে কবে সে খবরটাই শুধু আসছে না। চিঠির পর চিঠি যেতে লাগলো এখান থেকে। ছেলের এক জবাব, ভালো চাকরি সংগ্রহ না করে হাতে যা আছে সেটা ছেড়ে তাড়াতাড়ি দেশে ফেরাটা ঠিক নয়। রমানাথবাবু গোপনে সন্ধান নিয়ে জানলেন হাতে যা আছে মোটামুটি বেশ ভালোই সেটা। আর শুধু হাতে নয়, ছেলে সেখানে পাকাপাকি ঘরেও এনেছে আর একজনকে। অতএব অদূর ভবিষ্যতে তার ফেরার সম্ভাবনা আর নেই। বাড়িতে স্তব্ধ শোকের ছায়া নামল। রমানাথবাবুর মনে হলো তার মেরুদণ্ডটা বুঝি কে দুমড়ে ভেঙে ফেলল। মনোরমা দেবী ঠাকুর ঘরে হত্যে দিলেন। ইন্দিরা মন্দিরা মুখ কালো করে বসে রইল পাশের ঘরে। ছোটরাও নির্বাক বিভ্রান্ত। 7 দিন কেটে গেল, বাড়িতে টু শব্দটি নেই। তারপর রমানাথবাবুই সমস্ত স্তব্ধতা খান করে ভেঙে দিলেন একদিন। হাঁক ডাক করে ছেলে মেয়েদের ডাকলেন, তদবির তদারক করলেন। ছোটরা হাঁপ ছেড়ে বাঁচল। ইন্দিরা মন্দিরা আশায় আশায় বাবার মুখের দিকে তাকালো। এমনকি মনোরমা দেবীও যেন সুস্থ হলেন একটু। আরও 2-3 দিনে বাড়ির আবহাওয়া সহজ হয়ে এলো অনেকটা। রাত্রি। মনোরমা দেবী মেঝেতে শোন, ছোট ছেলেটি এবং রমানাথবাবু খাটে। ঘুম আসছে না। রাজ্যের ভাবনা ভাবছেন মনোরমা দেবী। খাটের ওপর মানুষটিও এপাশ ওপাশ করছেন, টের পাচ্ছেন। নিঃশব্দে রাত বাড়ছে। খাটের নড়াচড়া বন্ধ হয়েছে। ঘুমিয়েছেন বোধহয়।
উঠে মশারি সরিয়ে মনোরমা দেবী বাইরের সরু বারান্দায় অন্ধকারে এসে বসলেন চুপচাপ। রাত বাড়তে লাগলো। হঠাৎ কান খাড়া করে ঘরের দিকে তাকালেন মনোরমা দেবী। খাট থেকে নেমে মানুষটা পা টিপে তার মশারির পাশ দিয়ে পাশের ঘরের দিকে চলেছেন। খুট করে শব্দ হলো একটু। পাশের ঘরের শেকল খোলার শব্দ। ঠাকুর ঘর, অন্ধকার। এগিয়ে এসে দোরগোড়া থেকে মনোরমা দেবী অন্ধকার বিদীর্ণ করে দেখলেন নারায়ণের সিংহাসনের সামনে উবুর হয়ে স্থাণুর মতো পড়ে আছেন মানুষটা। নিথর, নিশ্চল, আর উঠবেন না যেন। কতক্ষণ ঠিক নেই। সচকিত হয়ে বারান্দার অন্ধকারে ফিরে এসে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন মনোরমা দেবী। দরজার শেকল তোলার শব্দ আবার হলো। পা টিপে খাটের কাছে এসে দাঁড়ালেন ভদ্রলোক। মশারি সরিয়ে সন্তর্পণে শয্যায় উঠে গেলেন। এই প্রথম তার মনে হলো মনোরমা দেবীর তার পায়ের নিচে মাটি নেই।